এই কনভেনশনে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক আদরণীয় শ্রী অমিত রক্ষিত মহোদয়, উপস্থিত রয়েছেন এই মঞ্চে ত্রিপল সুশান্ত, আমরা একটু হাসলেন না, মন্ডল সভাপতি বিশালগঞ্জ সুশান্ত দেব, বিধায়ক সুশান্ত দেব, রাজ্য যুব মোর্চার সুশান্ত দেব, তাহলে ত্রিপল সুশান্ত দেব, উপস্থিত রয়েছেন আমাদের জেলা সভাপতি আদরণীয় শ্রী গৌরাঙ্গ ভৌমিক মহোদয়, উপস্থিত রয়েছেন আমার দীর্ঘদিনের সাথী ভারতীয় জনতা পার্টির দুঃসময়ের কার্যকর্তা, একসময় রাজ্য কমিটির সম্পাদক হিসেবে দায়িত্বভার পালন করেছেন আমার দীর্ঘদিনের সাথী আদরণীয় শ্রীবাস ঘোষ মহোদয়, আমাদের অঞ্জলদা বিশালগড় মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের চেয়ারম্যান, উপস্থিত রয়েছেন বরুণ কর্মকার, উপস্থিত রয়েছেন বিশালগড় মন্ডলের প্রভারী আদরণীয় অমল দেবনাথ মহোদয়, এবং এই বিশালগড় মন্ডলের অন্তর্গত রাজ্য, জেলা এবং মন্ডলের বিভিন্ন স্তরের কার্যকর্তা এবং আমার বুথের পৃষ্ঠা প্রমুখ থেকে শুরু করে বুথ প্রেসিডেন্ট থেকে শুরু করে যারা এখানে উপস্থিত আছেন সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ঠিক আমার মনে পড়ছিল ঠিক 2019 সালেও ঠিক ডেটটা আমার ঠিক মনে নেই, হয়তো আগে পিছে হবে, ঠিক অনুরূপ ভাবে আমরা একটা মন্ডল কনভেনশন আমরা করেছিলাম লোকসভা নির্বাচনের আগে। আর সেই সময় যে উপস্থিতি লক্ষ্য করা গেছিল তার পরিণাম এইবার 2023-এর বিধানসভা নির্বাচনে আমার এই দেবদুর্লভ কার্যকর্তারা বিশালগড়ের মান ইজ্জত সমস্ত কিছু রক্ষা করেছেন আমার এই বিশালগড়ের যারা কার্যকর্তারা। আজকে যারা এখানে উপস্থিত হয়েছে, মাননীয় সুশান্ত দেব মহোদয় যখন উপস্থিত নিচ্ছিলেন, অমিত রক্ষিতজি বলছিলেন যে এখানে এই বিশালগড়ে প্রায় 60,000 ভোটার, 50,000 ভোটার, আর এই 50,000 ভোটারের এইখানে 2200 কার্যকর্তাকে এখানে ডাকা হয়েছে। কাজেই প্রত্যেকে ভারতীয় জনতা পার্টির লিডার এখানে ডাকা হয়েছে। আর আমার দৃঢ় বিশ্বাস আজকের এই সম্মেলন থেকে, আজকের এই কনভেনশন থেকে আমাদের সংকল্প নিতে হবে। বিশালগড়ের 60টা বুথ আছে। বিশালগড়ে কয়টা বুথ? আমরা 23-এ কয়টা বুথে জিতেছিলাম? 34টা বুথে আমরা জিতেছিলাম, না 36টা বুথে আমরা জিতেছিলাম, 24টা বুথে আমরা জিততে পারিনি। আজকের এই কনভেনশন থেকে প্রত্যেক বুথের কার্যকর্তা, মন্ডলের কার্যকর্তা দাঁড়িয়ে আপনারা প্রতিজ্ঞা করতে হবে আজকের এই সম্মেলন থেকে যে আমরা এই 60টা বুথের মধ্যে 60টাতে আমরা পদ্মফুল ফুটিয়ে বিশালগড় আমরা উপহার হিসেবে দিতে চাই। সেই সংকল্প আজকে এখান থেকে নিতে হবে। কেন নিতে হবে? কেন 60-এর মধ্যে 60 এই বিশালগড় জিততে হবে? কারণ আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, 2018-তে ভারতীয় জনতা পার্টি সরকার ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠা হয়েছে। 2014 সালে নরেন্দ্র মোদীজি দেশের প্রধানমন্ত্রী হয়েছে। আপনারা বলুন তো, এই ত্রিপুরা রাজ্যে 2018 পরিবর্তনের পর এই বিশালগড়বাসীর কল্যাণের জন্য আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার কি না কাজ করেছে? 25 বছর কমিউনিস্টের শাসন ছিল এই রাজ্যে।
কমিউনিস্টের স্লোগান কি ছিল? ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ। আর এই স্লোগান আমরা পরিবর্তন করেছি, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে। প্রত্যেকটা মানুষের বাড়িতে আজকে বেনিফিশিয়ারি পৌঁছে দিয়েছে। কেন আমাদেরকে বলতে হবে? কেন আমরা পারবো না মানুষের কাছে পৌঁছাতে? মানুষকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমাদের সরকার বদ্ধপরিকর এবং সমস্ত জায়গায় বিশাল নয়, সারা ত্রিপুরা রাজ্যে এই ডাবল ইঞ্জিনের সরকার যে কাজ করছে তার নিরিখে দাঁড়িয়ে আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি। দিল্লি আমাকে বলেছে যে 2023-এ যে বিধানসভা আমরা জিততে পারিনি, এই লোকসভা নির্বাচনে সেইগুলিকে লক্ষ্য করে আমাদের জিততে হবে। আমি দিল্লিকে কমিটমেন্ট করেছি 2023-এ যে বিধানসভা জিতেছি সেই বিধানসভা তো জিতবই, তার সঙ্গে 3,349টি বুথ এই ত্রিপুরা রাজ্যে রয়েছে। প্রত্যেকটা বুথে ভারতীয় জনতা পার্টির পদ্মফুল ফুটিয়ে নরেন্দ্র মোদীজিকে উপহার দেব, সেই সংকল্প, সেই প্রতিশ্রুতি আমি দিল্লিকে দিয়েছি। আর আমি চাই আমার এই দেবদুর্লভ কার্যকর্তারা আমার পাশে থেকে আমাকে সেই সহযোগিতা করবে। আজকে বলুন তো, ত্রিপুরা রাজ্যে সবচেয়ে বড় লোককে? ত্রিপুরা রাজ্যে সবচেয়ে বড় লোককে? ধনী ব্যক্তিকে? সবচেয়ে ধনী ব্যক্তি আপনাদের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এই ত্রিপুরার মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি। আপনারা প্রশ্ন করতে পারেন, দাদা আপনি কিরকম ধনী ব্যক্তি হলেন? কারণ আমার কাছে 42,000-এর মতো পৃষ্ঠা প্রমুখ রয়েছে, 3,349টা বুথের কার্যকর্তা রয়েছে, আমার কাছে 32 জন বিধায়ক রয়েছে, সুশান্ত দেবের মতো এরকম 32 জন বিধায়ক রয়েছে, আমার সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছে, আমার সাথে আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি রয়েছে। তাই সবচেয়ে যদি ধনী ব্যক্তি হয়ে থাকে তাহলে বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। বন্ধুগণ, ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর আজকে এই ত্রিপুরা রাজ্যের মতো ছোট্ট জায়গায় প্রায় 3,72,000 গরিব পরিবারে প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। কারণ থেকে চাঁদা তুলেনি। আপনারা বলুন তো, যদি কমিউনিস্টের শাসন থাকতো, আজকে যদি কমিউনিস্টের শাসন থাকতো, তাহলে এই ঘর প্রতি কত টাকা চাঁদা দিতে হতো? আপনারা বলুন, কত টাকা চাঁদা দিতে হতো? আজকে আপনারা চাঁদা তুলেছেন? কোন ঘর পাওয়া লাভার্থী থেকে আপনারা টাকা তুলেছেন? কোন বেনিফিশিয়ারি থেকে আমরা চাঁদা নিয়েছি? ভারতীয় জনতা পার্টি চাঁদা নেই। মানুষ উৎসাহ উদ্দীপনার সঙ্গে মোদীজিকে আশীর্বাদ করছে। আমাদের যেতে হবে, আমাদের যেতে হবে। ভাই কষ্ট আছে আমাদের মানুষ। আমাদের মানুষের কাছে যেতে হবে, আমরা মানুষের কাছে যাই না, এটা আমার দুর্বলতা। আমাদের মানুষের কাছে যেতে হবে, কারণ মানুষ আমাদেরকে পছন্দ করে। আমি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। আমি একবার তখন এখানে বসে আছে আমাদের জেনারেল সেক্রেটারি, তপনের বাড়িতে আমি গেছি। আমি সারা রাত এই কথাটা ঘুরে ঘুরে বলি। আমি একটা কাজে কার্যক্রমে আমাদের লক্ষ্মীবিল পঞ্চায়েতে আমি গেছি। তখন তপনের বাড়িতে আমি চা খাওয়ার জন্য গেছি। তপনের বাড়ির ঠিক উল্টা দিকে একটা প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাকা বাড়ি নির্মাণ হচ্ছে। আমি তপনকে জিজ্ঞেস করলাম, ভাই এই বাড়িটা কি প্রধানমন্ত্রী আবাস? হ্যাঁ দাদা, এটা তো প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাইছে, আমি এই বাড়ি যাব। তখন বলছে, যায়েন না দাদা, এই ভদ্রলোক সিপিএম করে। মনে আছে তখন ঠিক উল্টা দিক। আমি সারা রাজ্যে ঘুরে ঘুরে এই উদাহরণটা রাখি। আমি যাওয়ার পর আমি বললাম, আপনি তো 25 বছর সিপিএম করেছেন,
আপনি কি কি পেয়েছেন? বলে দাদা কিচ্ছু পাইনি। ওই যে স্লোগান ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, নেতারা খাইছে কর্মীরা শেষ। তাহলে এই ঘর আপনারা কে দিছে? কইছে মোদিজি দিছে। তো মোদিজি, আমি যদি আপনার একটা মোদিজির ছবি পাঠাই আপনার ঘরে লাগাবেন নি? তখন তাহলে পুরার ঘরটা খুলে দেখা দিছে অলরেডি তাহলে মোদির ছবি ঘরে রেখে দিছে। জিজ্ঞেস করেন তখন আছে সামনে। আমাদের যেতে হবে, আমরা যাই না। আপনারা বলুন তো, বিজেপির শাসনে সিপিএম এর বাড়িতে ঘর চলে গেছে, সরাসরি ব্যাংকের মাধ্যমে, ডিবির মাধ্যমে ব্যাংকের টাকা পৌঁছে দেওয়ার কাজ মোদিজি করেছে। আগে ঘরের টাকা কই ডিস্ট্রিবিউশন হতো? পার্টি অফিসে, নাইলে এলসিএম, ডিসিএম, সিসিএম নেতার বাড়িতে। যত পেনশন হতো তার অর্ধেক টাকা দিত, অর্ধেক টাকা কারা খাইতো? এলসিএম, ডিসিএম, সিসিএম নেতা। আর এখন যুগ পরিবর্তন হয়েছে, এখন ডাইরেক্ট মোদিজি ব্যাংকের মাধ্যমে সরাসরি বেনিফিশিয়ারিদের টাকা ঘরে পৌঁছে দেওয়ার কাজ আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছে। এই কথাগুলি আমাদের গিয়ে বলতে হবে। আজকে গরিবের বাড়িতে পাকা শৌচালয়, অদ্ভুত বিষয়। ভারতবর্ষ স্বাধীন হয়েছে, আমরা ৭৫টা আজাদী অমৃত মহোৎসব আমরা পালন করছি, কিন্তু লজ্জার বিষয় একটা গরিবের বাড়িতে পাকা শৌচালয় পর্যন্ত নেই। মা বোনদের ইজ্জত রক্ষার জন্য দেশের কেউ চিন্তা করেনি, একমাত্র চিন্তা করেছে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। এই মাতৃশক্তি ইজ্জত রক্ষার জন্য প্রত্যেক গরিবের বাড়িতে পাকা শৌচালয় নির্মাণের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার, আমাদের মোদীজি আমাদের ত্রিপুরা রাজ্যকে উপহার দিয়েছে। আজকে আমরা দেখেছি আমাদের মায়েরা চুলায়, মাটির চুলায় রান্না বান্না করে, এই যে ধোঁয়া হয়, সেই ধোঁয়া থেকে মায়েদের অনেক অসুবিধা হয়। ভারতবর্ষ স্বাধীন হয়েছে ৭৫ বছর, কেউ চিন্তা করেনি সাধারণ জিনিস। আমাদের মোদীজি চিন্তা করেছে। আমাদের এই মাতৃশক্তিকে রক্ষা করতে হবে, আমাদের মায়ের ইজ্জতকে, মায়াকে রক্ষা করতে হবে। মা যদি রক্ষা না হয় তাহলে সন্তান কিভাবে জন্ম হবে? তাই এই মায়েদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী উজ্জ্বলা জ্যোতি যোজনার মাধ্যমে মায়েদের নামে বিনা পয়সায় গ্যাসের কানেকশনের ব্যবস্থা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী করে দিয়েছেন। বন্ধুগণ, আজকে মাতৃ পুষ্টি বন্দনা যোজনা, গরিব যারা মায়েরা রয়েছে, যারা সন্তান প্রসব করবে প্রেগনেন্ট অবস্থায়, গর্ভকালীন অবস্থায়, তারা অনেকে অপুষ্টিজনিত রোগে ভোগেন, তারা ভালো খাবার খেতে পারেন না, তার জন্য অনেক মায়েদের মৃত্যু হয়। কেউ চিন্তা করেনি আমাদের মোদীজি, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী, আমাদের গৌরব, আমাদের মোদীজি সেই চিন্তা ভাবনা করেছেন। সেই চিন্তা ভাবনার মাধ্যমে মাতৃ পুষ্টি বন্দনা যোজনা মায়েদেরকে গর্ভকালীন অবস্থায় ৬,০০০ টাকা করে অনুদান দেওয়ার ব্যবস্থা আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের সেই মাতৃশক্তিকে অর্পণ করেছেন। বন্ধুগণ, আমাদের সেই কথাগুলি বলতে হবে, মানুষের কাছে গিয়ে বলতে হবে। আজকে কৃষক, আজকে ৬,০০০ টাকা করে কিষাণ সম্মান নিধি, কিষাণ সম্মান নিধি বছরে ৬,০০০ টাকা করে কিষাণ সম্মান নিধি দেওয়ার ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী করেছেন। গত ১৭ এবং ১৮ ফেব্রুয়ারি দিল্লিতে আমাদের কনভেনশন ছিল, মিটিং ছিল। সেখানে অমিত রক্ষিত, আমাদের অঞ্জন দা, গৌরাঙ্গ দা, সুশান্ত দেব, আপনাদের ত্রিপল সুশান্ত দেব, ওনারা আমরা সবাই দিল্লিতে ছিলাম। আমরা গাড়ি নিয়ে যাচ্ছিলাম, আমাকে একজন ড্রাইভার জিজ্ঞেস করলো যে ভাই সাহেব ইয়ে কিষাণ লোক क्यों দিল্লিতে তারা আন্দোলন করছে, হরিয়ানাতে, পাঞ্জাবে তারা আন্দোলন করছে। আর দেখেছি কয়েকদিন আগে আমাদের এখানে একজন আছেন চোর কৃষক, অপবিত্র কৃষক, উনি বলে সারা ভারত কৃষক সমিতির কি একটা বড় পোস্টে আছেন। দেখছেন আপনারা পত্র পত্রিকায়? অপবিত্র নাম 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 ভুল কইছি, নাম ভুল কইছি,
তো তাই বলে ইয়ে দেব কৃষক আন্দোলন দেব দিল্লিতে, তো গেছে তার যাওয়ার পরে আর কিছু বুঝা হয় না। এবার যে আপনার লাল ফ্ল্যাগ একটা ফটোগ্রা লেগে গেছে, তো নিয়ে যেবার লাগাইবো এটা ডান্ডা বুঝা হয় না, কারণ ফ্ল্যাগ হয়ে গেছে তখন ছুটু, আর ডান্ডা তো আর বুঝা পাওয়া যায় না, কারণ ডান্ডা তো ওইটা কোনো লোক নাই। এখন ভাবতেও অবাক লাগে যে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে সারা ভারতবর্ষে কৃষকদের সম্মানার্থে কিষাণ সম্মান নিধি বছরে ৬,০০০ টাকা ভাতা দেওয়ার কাজ যদি করে থাকে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। কৃষক ক্রেডিট কার্ড চালু করেছেন, কৃষকদের উৎপাদিত সামগ্রী যাতে ক্রয় করতে পারে সরকারি সহায়ক মূল্যে তার ব্যবস্থা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী করেছেন। আজকে যদি আমরা ত্রিপুরা রাজ্যের কথা আসি, আজকে আমরা সৌভাগ্যবান। গতকালকে আমার কাছে উত্তরপ্রদেশ থেকে ২-৩ জন সংঘের কার্যকর্তা, আমাদের কয়েকজন বলিষ্ঠ কার্যকর্তা আমার সঙ্গে দেখা করতে এসেছে। তারা ঠিক 2018-2017 ত্রিপুরা রাজ্যে এসেছিল, গতকালকে তারা এসে আমাকে সম্মান করছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা ছিল, কিন্তু মুখ্যমন্ত্রীর কারণে মানে উনি বাইরে থাকার কারণে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেনি। উনারা সারা ত্রিপুরা রাজ্যে ঘুরেছেন। উনারা বলে গেছেন যে ভারতবর্ষের ডেভেলপমেন্ট অন্য স্টেটে এত হয়নি, এই ত্রিপুরা রাজ্যে যে ডেভেলপ হয়েছে মোদীজির কল্যাণে আর আমাদের এই ডাউনিজির সরকারের কারণে, সেটা ভারতবর্ষের কোথাও হয়নি, সেই কথা উনি তাকে স্বীকার করেন। আজকে ন্যাশনাল হাইওয়ে আমাদের দেশে মাত্র একটা জাতীয় সড়ক, আসাম-আগরতলা জাতীয় সড়ক, আর এটা ধস পড়লেই কবে বন্ধ হয়ে যাবে, কবে খুলবে তার অনিশ্চয়তা ছিল। আমাদের মোদীজি আমাদের এই ত্রিপুরা রাজ্যের জন্য ৯টি ন্যাশনাল হাইওয়ে এই ত্রিপুরা রাজ্যকে উপহার দিয়েছে। বন্ধুগণ, গেছেন নেই কেউ? এর মধ্যে মনপুর গেছেন নেই, মোহনপুর গেছেন নেই, ধর্মনগর গেছেন নেই, কৈলাসহর গেছেন নেই? দেখছেন নেই রাস্তার অবস্থা? আজকে আমরা সৌভাগ্যবান, ত্রিপুরা রাজ্যের মানুষ গর্ববোধ করতে পারি যে আজকে ত্রিপুরা রাজ্যের ন্যাশনাল হাইওয়ে, এত বড় বড় ন্যাশনাল হাইওয়ে এই ত্রিপুরা রাজ্যে, আমাদের এই ত্রিপুরা রাজ্যে নির্মাণ হচ্ছে। সেটা আমাদের কাছে গর্বের বিষয়। আজকে বিমান, আগরতলা বিমানবন্দর, যেটা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের নামে উৎসর্গ করা হয়েছে, সেখানে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আসামেও এত সুন্দর এয়ারপোর্ট নেই, যেটা মোদীজি আমাদের এই ত্রিপুরা রাজ্যকে এত সুন্দর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই ত্রিপুরা রাজ্যের মানুষের সুবিধার্থে করে দিয়েছে, যেটা উত্তর পূর্বাঞ্চলের কোথাও নেই। বন্ধুগণ, আজকে রেলওয়ে, আপনারা বলুন তো যে আগরতলা থেকে আজকে রেলওয়ে যোগাযোগ ব্যবস্থা আমরা কোনদিন ভাবতে পারি? একবার চোখ বন্ধ করে দেখুন তো, একবার চোখ বন্ধ করে দেখুন যে আগরতলা থেকে আমরা কোনদিনও রেলে যেতে পারবো, সেই আমাদের পরিকল্পনা ছিল। এখানে আমাদের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ পল্টুদা আছেন, আমাদের বিভাসদা আছেন। আপনারা বলুন তো আমরা কোনদিন স্বপ্ন দেখেছি? মোদীজির কল্যাণে আমরা আজকে আগরতলা থেকে সরাসরি রাজধানী দিল্লি পর্যন্ত রাজধানী এক্সপ্রেস চালু করেছে। সে তার একমাত্র কৃতিত্ব ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। একটু অপেক্ষা করুন, আরো সুখবর আসছে। গত পরশুদিন রাম ভক্তের আস্থা ট্রেন ধর্মনগর যখন চালু হচ্ছিল, তখন সেখানকার লামডিং এর ডিআরএম, রেলওয়ে ডিপার্টমেন্টের যে মেইন, সেদিন সেখানে উপস্থিত ছিল। উনি কথায় কথায় বলে দিলেন যে আমরা এপ্রিল-মে মাসের মধ্যে এই আগরতলা গুয়াহাটির মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসও চালু করতে চলছি, সেই কথা বলে দিয়েছেন। বন্ধুগণ, আজকে বাংলাদেশ হয়ে, আগরতলা থেকে বাংলাদেশ হয়ে কলকাতার সঙ্গে সরাসরি 10 ঘন্টায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদেরকে উপহার দিয়েছেন। এখন মালগাড়ি চলাচল শুরু করছে, আগামী মার্চ-এপ্রিল মাসে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করবে। তাই আমরা গর্ববোধ করি ত্রিপুরা রাজ্যের মানুষ। তৎসঙ্গে ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর
পর এক পরিকল্পনা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বের সরকার রাজ্যের গরিব মানুষ হোক, রাজ্যের শ্রমিক হোক, কৃষক হোক, সরকারি কর্মচারী হোক, ছাত্রছাত্রী হোক, সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে পরিকল্পনা নিচ্ছে সেটা অকল্পনীয়। মানুষ 25 বছর তা দেখেনি। জিজ্ঞেস করে দেখবেন যারা সিপিএম করে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন যে 25 বছরে আপনারা কি করেছেন। আমি বিভিন্ন জায়গায় বক্তব্য রাখি, এখানে মিডিয়া পার্সনরা আছেন, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই, আসুন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার হোক আর পার্টির সম্পাদক জিতেন চৌধুরী হোক, যে কোনো নেতৃত্বকে আমি চ্যালেঞ্জ করছি। আমি বিভিন্ন জায়গায় চ্যালেঞ্জ করে আসছি, আজকেও চ্যালেঞ্জ করছি, আসুন আমার সঙ্গে ডিবেটে বসুক। 25 বছরের ত্রিপুরা রাজ্যের কি জঘন্য কাজ করেছে আমরা জনসমক্ষে তুলে ধরবো। আজকে এই 6 বছরে ভারতীয় জনতা পার্টি কি কাজ করেছে সেটা চ্যালেঞ্জ দেওয়ার জন্য আমি তৈরি আছি, মোকাবেলা করার জন্য। পারবে না, পারবে না, অস্তিত্ব নেই, কোন রকম মুহূর্ত নেই। কারণ ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে কাজ করেছে। সামাজিক ভাতা কত ছিল? সামাজিক ভাতা কত ছিল? 700 টাকা। আমরা সরকার, আমরা কমিটমেন্ট করেছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম বিজেপি সরকার আসলে আমরা গরিবের সামাজিক ভাতা 2000 টাকা করব। আমরা 2000 টাকা করে সামাজিক ভাতা গরিবদের পৌঁছে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টির এই ডাবল ইঞ্জিনের সরকার করেছি। তার জন্য রাজ্যে কোন রকম আন্দোলন করতে হয়নি। আগে তো সকাল বিকাল সব সময় খালি আন্দোলন, প্রত্যেকদিন মিছিল, প্রত্যেকদিন মিছিল। বিশাল করে ইরানে ইরাকে হামলা হয়েছে, বিশাল করে মিছিল, কি যুদ্ধ নয় শান্তি চাই। আবার পরের দিন মিছিল, আরে কি এর মিছিল? লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। কন্যা করছেনি 25টা বছর, এখন এগুলো বন্ধ হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয়েছে। এখন আর ওই লাল ধোয়া নিয়ে চাঁদা, আগে কি সন্ধ্যা মনে আছে লক্ষ্মী সকালে ঘুমের 3টা দরজা খুললই লাল শাল লইয়া হাজির, কি নারী সমিতির চান্দা, কৃষক সভার চান্দা, কি ওই কোন কমরেডের কোন ছেলের বদলে মেয়ে হয়েছে, এটার কি একটা করে সাধ্য করা লাগবে, এটার চান্দা। হ্যাঁ কি করবো? সম্মেলনের চান্দা, বিশেষ তহবিল, বাধা ছিল ডিওয়াইএফআই, এসএফআই, পিতা খাই খাই চান্দা, মনে আছে নি? এমন আইনি, এমন আইনা তো আইলে কি করবেন? দরজা বন্ধ করে দিবেন। এমন আর রাখতো না, সাহস না, এর সুশান্ত আছে দিকে। আচ্ছা আচ্ছা, এইভাবে তারা 25টা বছর লুণ্ঠন করেছে। আমাদের রাজ্যের সরকার প্রতিষ্ঠার পর এই রাজ্যের শ্রমিকদের যে ই শ্রম কার্ড দেওয়ার ব্যবস্থা আমাদের সরকার করেছে এবং তাদের ইন্স্যুরেন্স, তাদেরকে সুস্থ রাখা, সেই ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গত কিছুদিন আগে, আপনারা সবাই জানেন, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার আয়োজন কার্ড দেওয়ার ব্যবস্থা করেছে, আয়ুষ্মান কার্ড। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রত্যেক গরিবের জন্য 5 লক্ষ টাকা, তাদের যাতে ইন্স্যুরেন্স, তাদের যাতে অসুস্থ যারা হয় তাদের চিকিৎসার দায়ভার 5 লক্ষ টাকা পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কাঁধে নিয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, ত্রিপুরা রাজ্যে 2011-তে সেন্সাস হয়েছে, তখন সিপিএম এর সরকার, যারা প্রকৃত গরিব তাদেরকে বঞ্চিত করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে না, কাউকে বঞ্চিত করা যাবে না, রাজ্যের প্রত্যেকটা মানুষকে সেই 5 লক্ষ টাকা যে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে 5 লক্ষ টাকার চিকিৎসার দায়ভার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কাঁধে তুলে নিয়েছেন। বন্ধুগণ, গত কিছুদিন আগে তা সেখানে আমরা দেখেছি নেতাজি স্কুল মাঠে উনি সেটা উদ্বোধন করেছেন। বিশালগড়ে সেটা ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে, বিশালগড়ের মিউনিসিপ্যালিটি এলাকায় কলকাতা সব জায়গাতে শুরু হয়েছে। সবাই যাতে কার্ড পায়, সবাই কার্ড পাওয়ার ব্যবস্থা আমাদের সরকার করবে। এই হলো সরকার। আর 25টা বছর খালি চাঁদাবাজি, আর 25টা বছর খালি
মানুষকে হয়রানি করা, গরিবকে। আর শুনতাম কি সিপিএম এর কি ডায়লগ ছিল, গরিবের সরকার, গরিবের সরকার। জিজ্ঞেস করবেন তো সিপিএম এর নেতা অহন তো নাই, যদি তুমি তো ভান কানে ধরে জিজ্ঞেস করবেন যে তোরা যে কি গরিবের সরকার, গরিবের লেখা কি কি করছো আগে হিসাব দেখে জিজ্ঞেস করবেন কারো ধরে কোনটা গরিব থেকে টাকা নেওয়ার লেগে ব্যবস্থা করছো তারা মনে আছে নি? রোজবেলি এর আসেনি কেউ? রোজবেলিতে আবার মার খেয়েছেন, হাত তুলেছেন, এই কাটা কাটা রোজবেলিতে কত লোক চিন্তা করে দেখছেন? হ্যাঁ, রোজবেলি, সাপোর্ট ইন্ডিয়া, আরো কত কি নাম করে মনে আছে আপনারা? এটা সিপিএম এর সময়। আর এজেন্ট কারা? সিপিএম এর লোক, ওই এলসিএম, ডিসিএম, সিসিএম নেতা। তারা সেই বিভিন্ন চিটফান্ড সংস্থার নাম দিয়ে তারা এই টাকাগুলি আদায় করেছে। গরিবকে আর গরিব বানাও, তাদের নিয়ে রাজনীতি করো, সেই ব্যবস্থা আমাদের সেই কমিউনিস্টের সময় করে গেছে বন্ধুরা। 2018 নির্বাচনে এই রাজ্যের মানুষ স্থির করেছে যে না, বিজেপিকে দরকার। এই ত্রিপুরা রাজ্যে সিপিএম এর যদি বিকল্প হয়ে থাকে একমাত্র ভারতীয় জনতা পার্টি। তাই 2018-তে মানুষ পরিবর্তন করেছে। আর 2023-এ সেই সিপিএম বলছে ভাই রে ভাই, বিজেপি এইবার মানুষের লেগে যে কাজ করছে এইবার তো আর গুরুত্ব নাই। কি করতে হইব? কংগ্রেসের লগে গিয়ে আতাত করতে হইব। আগে কংগ্রেসের বেচা ভাত খাইছে, কংগ্রেসের বেচা কীর্তন করছে, এবার কি করতে হইব? এইবার কংগ্রেসের লগে গিয়া আতাত করতে হইব। আর কংগ্রেসও কইছে এই ছাইছে যদি বিজেপিরা হারাইতে হয় তাহলে তো গিয়া সিপিএম এর লগে যাইতে হইব। আর কি কইতো? বিজেপিরে সিঙ্গেল ডিজিট বানাবো, বিজেপিরে সিঙ্গেল ডিজিট বানাবো। সেই কংগ্রেসীরা আজকে নিজেরা সঙ্গে সিঙ্গেল ডিজিট হয়ে এখন ঘরে হয়ে রয়েছে। কি কীর্তন গাই জানেননি? হরে কৃষ্ণ হরে রাম, রাত পয়লে বাতের কাজ। মানে সিপিএম এখন গুরুত্ব দেয় না। আর কংগ্রেসের এক নেতা হয়েছিল, বুঝলেন বলতো না, অজয় কুমার নাকে জানে, রাঁচির টিকা, এর বাড়ি রাঁচি। আইয়া একবার দেখলাম মিডিয়ার, তারা কইছে, মিডিয়ার তারা আসেনি, এখন আসেনি, তারা কয়ে গেছিল যে আমার বলে 2023-এর নির্বাচনের পরে, রেজাল্টের পরে আমার বলে রাঁচি ভর্তি করা লাগবে। এখন তারা খুঁজে পাওয়া যায় না, আমি নিয়ে তারা রাঁচি ভর্তি করে অদ্ভুত ব্যাপার। কংগ্রেস আর সিপিএম একসাথে হয়ে লড়াই করেছে। মানুষ এতই বোকা, বিশাল করে মানুষ এতই বোকা। আপনারা কি বোকা? হ্যাঁ, আপনারা দেহ মানুষ। হ্যাঁ, সিপিএম কংগ্রেস একখান হইয়া বিশাল করে সুশান্তরা হারাই দেব। হ্যাঁ, ঠিক মতো শিক্ষা দিয়ে দিচ্ছেন, ঠিক মতো শিক্ষা দিয়ে দিচ্ছেন আপনারা। সুশান্তর মতো নেতৃত্বকে আপনারা বিধানসভায় পাঠিয়েছেন, সেটা প্রমাণ করেছেন যে বিশালগড়ের মানুষ বোকা নয়। কাজেই অনেকক্ষণ ধরে বলে ফেলেছি, বলেছিলাম যে ছোট্ট করে ছাড়বো, কারণ লক্ষ্মী দিয়ে হলো ভাত খাইছে না, আমার কাউন্সিলররা ভাত খাইছে না, কাজেই তারা ক্ষুধা লাগছে। আমি আর বেশিক্ষণ বক্তব্য রাখবো না। আমি শুধু একটাই শুধু আপনাদের কাছে আবেদন করব যে আমাদের যে মূল লক্ষ্য, আমাদের মূল লক্ষ্য কি? সামনে লোকসভা নির্বাচন। এই নির্বাচনে আমরা আবার কাকে দেশের প্রধানমন্ত্রী দেখতে চাই? কাকে দেখতে চাই? কাকে দেখতে চাই? কাকে দেখতে চাই? মোদিজিকে আবার দেশের প্রধানমন্ত্রী দেখতে চাই। গত 22 জানুয়ারির পর দেশের প্রধানমন্ত্রী আবার নরেন্দ্র মোদী হয়ে গেছে। কেউ রুখার মতো শক্তি এই ভারতবর্ষে আর নেই। 22 জানুয়ারি সেটা প্রমাণ হয়ে গেছে। কারণ 22 জানুয়ারি আমাদের রাম যে দীর্ঘ 500 বছরের লড়াই, সেই রাম আবার তার জায়গায় পুনঃ প্রতিষ্ঠা হয়েছে। আজকে হিন্দু মুসলিমের ব্যাপার নয়, হিন্দু মুসলিমের নয়, কারণ যারা এই ভারতবর্ষে বসবাস করে, চাহে হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, বৌদ্ধ হোক, সবাই এই রাষ্ট্র পুরুষ রামকে পূজা করে। আমি জেনে খুশি হয়েছি, আপনারাও জেনে খুশি হবেন যে আমাদের এই আগরতলা থেকে
ত্রিপুরা থেকে রেলে ওই অযোধ্যা দর্শনে আমাদের গত 2 দিন ধরে দুটো ট্রেন এখান থেকে গেছে। আমি জেনে খুশি হয়েছি আমাদের রুখিয়া বেগম সেই রাম মন্দির, রামের মূর্তি দেখার জন্য এই বিশালগড় থেকে গেছে। সেটা আমাদের গর্বের বিষয়, সেই ভারতবাসী হিসেবে গর্ববোধ করি। কাজে বন্ধুগণ, আমি চাই, আমি যেটা প্রথম আপনাদেরকে বলেছিলাম যে বিধানসভায়, এই বিশালগড় বিধানসভায় 60টি বুথ রয়েছে, 36টিতে আমরা 2023-এ জিতেছি, বাকি 24টাতে আমরা জিততে পারবো তো? আওয়াজ কম। বাকি 24টাতে আমরা জিততে পারবো তো? বাকি 24টাতে জিততে পারবো তো? তাহলে বিশালগড়ে 60টা সব আমরা জিতিয়ে আমরা ত্রিপুরা এইটা ইতিহাস তৈরি করবো সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করছি না। সকলকে আমি আবারও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই সম্মেলনে উপস্থিত থাকার জন্য আমি আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ।